সো আমরা আজকে ফোর্সের উপরে ক্লাস করছি। তো প্রথমে আমাদের জিজ্ঞেস করতে পারে যে হোয়াট ইজ ফোর্স, ফোর্সের ডেফিনেশনটা কি। ফোর্সের ডেফিনেশনটা আমরা যদি একটু দেখে নিই তাহলে ভালো হবে। সো ইউজুয়ালি জেনারেলি আমরা বলবো, কেউ যদি বলে যে হোয়াট ইজ ফোর্স, আমরা বলবো ফোর্স ইজ আ পুশ আর পুল। তাহলে এনিথিং পুলিং আর পুশিং, এইসব যে ফেনোমেনাগুলো আছে সেগুলো ফোর্স রিলেটেড। তাহলে পুলিং আর পুশিংকে আমরা কি বলতে পারি? ফোর্স বলতে পারি। সিম্পলি আমরা বলি ফোর্স ইজ এ পুল আর পুশ। কিন্তু এই পুল আর পুশটা কীরকম? ধরো যে এইখানটায় একটা অবজেক্ট আছে, এখানে একটা ফোর্স যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে এই যদি এটা স্টেশনারি অবজেক্ট হয়ে থাকে তাহলে সে কিন্তু কি একটা ভ্যালোসিটি নিয়ে সামনের দিকে আগাবে। বা একটা স্টেশনারি অবজেক্টের উপরে যদি আমরা একটা পুলিং অ্যাপ্লাই করি, এদিকে ধরো যে টানি এটা, তারপরেও কি এই স্টেশনারি অবজেক্ট একটা ভ্যালোসিটি পাবে। তাহলে জিরো থেকে তার একটা ভ্যালোসিটি আসলো, দ্যাট ইজ ভ্যালোসিটির চেঞ্জ হলো। আবার ধরো যে একটা অবজেক্ট আগের থেকেই 2 মিটার/সেকেন্ড এই ভ্যালোসিটি নিয়ে মুভ করছিল, ওখানে একটা পুশিং আর পুশ অ্যাপ্লাই করলাম আমরা। তাহলে এটাকে যদি আবার আমরা ঠেলি অন দ্যাট টাইম, আগে থেকেই তো তার একটা ভ্যালোসিটি ছিল, তাহলে তার ভ্যালোসিটিটা কি আরও বেড়ে যাবে। তাহলে ফোর্সের সিগনিফিকেন্স যদি আমরা ডিসক্রাইব করতে যাই তাহলে শুধু বললেই হবে না যে ফোর্স ইজ এ পুশ অর পুল, সাথে সাথে এটাও বলতে হবে যে এই পুশ অর পুল যখন কোনো অবজেক্টের উপর অ্যাপ্লাই করা হয় তখন সেই পুশ অর পুল অবশ্যই সেই অবজেক্টের ভ্যালোসিটি চেঞ্জের একটা কাজ হতে পারে। তাহলে আমরা পুরোপুরিভাবে যদি ফোর্সকে ডিফাইন করতে চাই তাহলে আমরা বলবো ফোর্স ইজ এ পুশ অর পুল which when applied on an object usually changes the velocity of that object, ওই অবজেক্টের ভ্যালোসিটিটাকে চেঞ্জ করে দিবে। তাহলে যে পুশ অর পুল কোনো অবজেক্টের উপর অ্যাপ্লাই করলে সেই অবজেক্টের ভ্যালোসিটি চেঞ্জ হয়ে যায়, সেই পুশ অর পুলকেই আমরা ফোর্স বলবো। আর ফোর্সের যে ইউনিট সেটা হচ্ছে নিউটন। ইউনিট অফ ফোর্স ইজ ইকুয়ালস নিউটন। তাহলে ফোর্সের ইউনিটটা হচ্ছে কি নিউটন। অ্যান্ড ফোর্স সম্বন্ধে অলরেডি তোমরা ক্লাস 8-এ পড়ে এসছো। ক্লাস 8-এ কী পড়েছো তোমরা দুইটা অবজেক্ট ছিল, সেই দুইটা অবজেক্টের ভিতরে ফোর্স বের করেছো, এবং সেক্ষেত্রে নিউটনস ল অফ গ্র্যাভিটেশন, এফ ইকুয়ালস জি, ফার্স্ট বডির ম্যাস, সেকেন্ড বডির ম্যাস ডিভাইডেড বাই ডিস্টেন্স বিটুইন দোজ টু ম্যাস। ডিস্টেন্স বিটুইন ম্যাসের উপরে কি ছিল? স্কোয়ার ছিল। সো এইটা তোমরা ক্লাস 8-এ পড়েছো। সো এটা আমাদের লাগবে না, কিন্তু আরেকটা জিনিসও তোমরা পড়েছো, ওয়েট অফ এ পারসন, ওয়েট অফ এনি বডি, ওয়েট অফ অ্যান অবজেক্ট, এই জিনিসটা তোমরা পড়েছো। তো এই যে ওয়েট অফ অ্যান অবজেক্ট, এটা যদি আমরা বের করতে চাই তাহলে ওয়েটকে আমরা ডব্লিউ দিয়ে সিম্বলাইজ করি, এবং তোমরা পড়েছো ওয়েট ইকুয়ালস এম ইন্টু জি। তো এখানটায় এম এর যে পরিচয় সেটা হচ্ছে, এম হচ্ছে আমাদের যে কোনো অবজেক্টের ম্যাস। তাহলে এম যদি ম্যাস হয়, জি কি সেটাও তোমরা জানো, জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। তাহলে এই ওয়েটটাকে আমরা কি বলছি? ফোর্স। যেই ফোর্স দিয়ে আর্থ কোনো একটা অবজেক্টকে তার নিজের দিকে অ্যাট্রাক্ট করছে, সেই ফোর্সটাকেই আমরা ওয়েট বলি। তাহলে ওয়েট ইজ এ কাইন্ড অফ ফোর্স। এটা কিসের ফোর্স? আর্থের ফোর্স। আর্থ আমাকে যে ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করছে সেটা আমার ওয়েট, আর্থ তোমাদেরকে যে ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করে সেটা হচ্ছে তোমাদের ওয়েট। তো এই যে ফোর্সটা, তাহলে ওয়েট যদি ফোর্স হয় তাহলে ফোর্স ইকুয়ালস এম জি লিখতে পারবো। এখন এম হচ্ছে এখানটায় ম্যাস আর জি হচ্ছে গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন। তাহলে আমরা কি বলতে পারি না যে ফোর্স হচ্ছে ম্যাস ইন্টু এক্সিলারেশন? ফোর্স হচ্ছে আসলে ম্যাস ইন্টু এক্সিলারেশন। আরও সহজভাবে বোঝার জন্য আমরা বলতে পারি ফোর্স ইকুয়ালস মা। মা যেমন আমাদেরকে ভালো কাজ করার জন্য ফোর্সফুলি অনেক কিছু করে থাকে, প্রয়োজনে থাপ্পড়ও মেরে থাকে, তো সেই হিসাবে এটা তোমরা মনে রাখতে পারো যে ফোর্স হচ্ছে আমাদের মায়ের মতন। ঠিক আছে? তাহলে ফোর্স হচ্ছে মায়ের মতন। এখন আমরা এটা প্রুভ করতে চাই যে ফোর্স আসলেই মা কি না। ঠিক আছে? তাহলে ফোর্স ইকুয়ালস মা, এটা আমরা প্রুভ করতে চাই। তো এখন আমরা মেইনলি মোশনের একটা টপিক্সে যাব। অলরেডি আমরা মোশনে এটা পড়েছি, আমি ক্লাসও নিয়েছিলাম তোমাদের। তো সেই ক্ষেত্রে মোশনের যে টপিক্সটা সেটা হচ্ছে এক্সিলারেশন। এই এক্সিলারেশনটা কী জিনিস আমরা একটু দেখে যাই, কারণ এটা আমাদের একটু পরেই কাজে লাগবে। তাহলে হোয়াট ইজ এক্সিলারেশন? এক্সিলারেশন হচ্ছে কি রেট অফ ইনক্রিজ ইন
ভ্যালোসিটি ইনক্রিজের যে রেট সেটাকেই আমরা অ্যাক্সিলারেশন বলি। ধরো যে একটা অবজেক্ট আছে যার ইনিশিয়াল ভ্যালোসিটি হচ্ছে ইউকে আমরা বলি কি ইনিশিয়াল ভ্যালোসিটি, আর সেই অবজেক্টটার ধরো যে আফটার টি সেকেন্ড এ পজিশনে যখন সে ছিল তার ইনিশিয়াল ভ্যালোসিটি ইউ ছিল, আফটার টি সেকেন্ড সে চলে গেল বি পজিশনে, এবং বি পজিশনে তার যে ভ্যালোসিটি সেটাকে আমরা বলছি তার ফাইনাল ভ্যালোসিটি। সো ভি ইকুয়ালস ফাইনাল ভ্যালোসিটি। তাহলে ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল ভ্যালোসিটি জানা, টি সেকেন্ড পরে সে একটা ডিস্টেন্স কভার করেছে, যে ডিস্টেন্সটা হচ্ছে এ বি এর ইকুয়াল। তো এখানে এক্সিলারেশনের ডেফিনেশনটা আমরা একটু বোঝার চেষ্টা করি, কারণ এক্সিলারেশনের ডেফিনেশন মোশনে যেরকম আমাদের মানে কি ওটা নেসেসারি ছিল, এখানটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। সো এটাকে বাদ দিয়ে আমরা কিন্তু ফোর্স পড়তে পারবো না। তো সেক্ষেত্রে দেখো, যদি ভি ইজ গ্রেটার দেন ইউ হয়, মানে ফাইনাল ভ্যালোসিটি যদি ইনিশিয়াল ভ্যালোসিটির চাইতে বড় হয়, তাহলে আমরা সিম্পলি বলতে পারি যে ভ্যালোসিটি ইনক্রিজ করেছে, তাই না? তাহলে ভ্যালোসিটি এখানটায় ইনক্রিজ করেছে, এটা আমরা জানি। তাহলে ভ্যালোসিটির ইনক্রিমেন্ট কত? তাহলে ইনক্রিজ ইন ভ্যালোসিটি আমরা বের করতে পারি, ইনক্রিজ ইন ভ্যালোসিটি। তাহলে কতটুকু ভ্যালোসিটি বেড়েছে সেটা যদি আমরা চাই, সেটা এভাবে ভি মাইনাস ইউ করে আমরা বের করে ফেলতে পারবো। এখন এতটুকু ভ্যালোসিটি বাড়লো কত সেকেন্ডে? টি সেকেন্ডে। সো আমরা বলতে পারি ইন টি সেকেন্ড ইনক্রিজ ইন ভ্যালোসিটি হচ্ছে ইনক্রিজ ইন ভ্যালোসিটি ইজ ইকুয়ালস ভি মাইনাস ইউ। টি সেকেন্ডে ভ্যালোসিটির ইনক্রিজ হচ্ছে ভি মাইনাস ইউ। তাহলে 1 সেকেন্ডে ইনক্রিজ ইন ভ্যালোসিটি কী হবে, এটা খুব সহজেই বুঝতে পারছো। আর সবসময় মনে রাখবা 1 সেকেন্ডে ইনক্রিজ ইন ভ্যালোসিটি, 1 সেকেন্ড ইনক্রিজ ইন ভ্যালোসিটি, এটাকেই আমরা কি বলতে পারি? এটার নামই হচ্ছে রেট অফ ইনক্রিজ ইন ভ্যালোসিটি। এটার নাম হচ্ছে রেট অফ ইনক্রিজ ইন ভ্যালোসিটি। তাহলে 1 সেকেন্ডে ভ্যালোসিটির ইনক্রিজটাকে আমরা রেট অফ ইনক্রিজ ইন ভ্যালোসিটি বলবো। তাহলে এটাই হচ্ছে রেট অফ ইনক্রিজ ইন ভ্যালোসিটি। সো আমরা এখানটা একটু লিখে রাখি, দেয়ারফর রেট অফ ইনক্রিজ ইন velocity is equals v minus u by t। আর এই রেট অফ ইনক্রিজ ইন ভ্যালোসিটি এটাকেই আমরা এক্সিলারেশন বলি। তাহলে এই রেট অফ ইনক্রিজ ইন ভ্যালোসিটি, তাহলে কেউ যদি বলে যে হোয়াট ইজ এক্সিলারেশন, আমরা বলতে পারবো এক্সিলারেশন ইজ দ্য রেট অফ ইনক্রিজ ইন ভ্যালোসিটি। তাহলে রেট অফ ডিক্রিজ ইন ভ্যালোসিটি কী হবে? ডেসিলারেশন। ধরো ইউ বড়, ভি যদি ছোট হয়, তাহলে সেখানটাও এক্সিলারেশন থাকবে। সেই এক্সিলারেশনটা কী হবে? নেগেটিভ এক্সিলারেশন। সেই নেগেটিভ এক্সিলারেশনটাকে আমরা কি বলবো? ডেসিলারেশন। তাহলে ভ্যালোসিটি ইনক্রিজের রেট হচ্ছে এক্সিলারেশন, আর ভ্যালোসিটি ডিক্রিজের রেট হচ্ছে আমার ডেসিলারেশন। তাহলে এক্সিলারেশনকে এ দিয়ে ডিনোট করা যায়, তাহলে এ হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এইটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, এবং যেভাবে করলাম ওই পুরো প্রসিজিওরটা কিন্তু আমার ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে ওই প্রসিজিওরটা যদি না জেনে আমি বলি রেট অফ ইনক্রিজ ইন ভ্যালোসিটি হচ্ছে এক্সিলারেশন, তাহলে কিন্তু সেটা কোনো কাজে লাগবে না। তো সেটা যাতে কাজে লাগে সেই কাজটা আমাদের করতে হবে। তো আমরা এই যে এফ ইকুয়ালস মা, এটার আমরা একটা প্রুফ আছে, সেই প্রুফটা আমরা একটু করতে চাই। তাহলে আমরা ওইটাতে একটু যাই। সো এইখানটায় হয়ে যাবে মনে হয়, না হলে আমরা নেক্সট পেজে চলে যাব। সো প্রুফ দ্যাট এফ ইকুয়ালস এম এ। তো আমরা তো একটু আগে দেখলাম এফ ইকুয়ালস এম এ, ফোর্স হচ্ছে আমাদের মায়ের মতো, তাই না? সো এখন আমাদেরকে বলতেছে প্রুফ দ্যাট এফ ইকুয়ালস এম এ, এটা প্রুফ করে দাও। তখন আমরা কিভাবে প্রুফ করব? তো সেক্ষেত্রে আমাদেরকে একইভাবে চিন্তা করতে হবে যেভাবে আমরা অ্যাক্সিলারেশনের প্রুফ করেছি। তো একইভাবে আমরা ওটা চিন্তা করব। তো সেক্ষেত্রে এটার জন্য আমাদের মোমেন্টাম কী জিনিস সেটা একটু আমাদের জানতে হবে। মোমেন্টামটা জানলে আমাদের, মোমেন্টামটা আমি একটু পরে এক্সপ্লেন করব। এমনিতে আমি একটু ইন শর্ট মোমেন্টাম কী সেটা আমি একটু বলি। মোমেন্টাম যদি কেউ জিজ্ঞেস করে,
তো তাহলে তোমরা বলতে পারো সিম্পলি মোমেন্টাম ইজ দ্য প্রোডাক্ট অফ ম্যাস অ্যান্ড ভ্যালোসিটি, মোমেন্টাম ইজ দ্য প্রোডাক্ট অফ ম্যাস অ্যান্ড ভ্যালোসিটি। সো এইটুকু কনসেপশন যদি থাকে আমরা এফ ইকুয়ালস এম এ প্রুভ করে ফেলতে পারবো, কিন্তু মোমেন্টাম আসলে এতটুকু কনসেপশনের কোনো জিনিস না। মোমেন্টামের কনসেপশনটা আমি একটু পরে আবার ইলাবোরেটলি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তাহলে মোমেন্টাম ইজ দ্য প্রোডাক্ট অফ ম্যাস টাইম ভ্যালোসিটি, ম্যাস ইন্টু ভ্যালোসিটি। সো মোমেন্টামকে পি দিয়ে ডিনোট করা হয়, আর ম্যাসকে এম দিয়ে, ভ্যালোসিটিকে ভি দিয়ে। তাহলে মোমেন্টাম ইকুয়ালস ম্যাস ইন্টু ভ্যালোসিটি, এটা আমরা এখানটায় প্রুফটা, দ্যাট ইজ এই ফর্মুলাটা আমরা মোমেন্টামের জন্য ইউজ করতে পারবো। মোমেন্টাম পি ইকুয়ালস এম ভি, মোমেন্টাম পি ইকুয়ালস এম ভি। তাহলে এতটুকু জিনিস হচ্ছে আমাদের এক্সট্রা জিনিস যেটা আমাদের এই প্রুফ করতে দরকার হবে। এখন আমরা প্রুফ করছি কি এফ ইকুয়ালস মা, দ্যাট ইজ এফ ইকুয়ালস এম এ, ম্যাস ইন্টু এক্সিলারেশন। এ স্ট্যান্ড ফর এক্সিলারেশন। এমনি যে কোনো এক্সিলারেশনকে এ বলি, কিন্তু গ্র্যাভিটেশনাল এক্সিলারেশনকে কি বলি? জি বলি। আচ্ছা, তো সেখানটায় আমরা ধরে নিলাম যে একটা অবজেক্ট মুভ করছে। সো সেই অবজেক্টের ইনিশিয়াল ভ্যালোসিটি হচ্ছে ইউ, সেই অবজেক্টটা যেটা এখানটায় আছে তার মাস হচ্ছে এম, সেই অবজেক্টের ফাইনাল ভ্যালোসিটি, এটা এ পয়েন্ট দিলাম, বি পয়েন্টে সেই অবজেক্টটা তার ফাইনাল ভ্যালোসিটি রিচ করে এবং সেই ভ্যালোসিটিটা হচ্ছে ভি। তাহলে একটু আগেও তোমরা দেখলা যে ইউকে ইনিশিয়াল ভ্যালোসিটি, ভিকে ফাইনাল ভ্যালোসিটি আমরা বলি, আর ম্যাসকে এম দিয়ে ডিনোট করি। তাহলে এইখানটায় তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা একটা বডি ইনিশিয়ালি ইউ ভ্যালোসিটি, ইউ মিটার পার সেকেন্ড এই ভ্যালোসিটি নিয়ে মুভ করছিল, যার ম্যাস ছিল এম। আফটার টি সেকেন্ড পরে এখান থেকে এখানে যেতে তো টাইম লেগেছে, তাই না? এই হাওয়ায় উড়ে তো চলে যায়নি, তো সেক্ষেত্রে একটা টাইম অবশ্যই লেগেছে। সেই আমরা ধরে নিলাম যে টি সেকেন্ড পরে সে বিতে গিয়ে রিচ করে, যেখানটায় তার ফাইনাল ভ্যালোসিটি হয়ে যায় ভি। তাহলে এই যে ফাইনাল ভ্যালোসিটি তার ভি, এখানটায় আমরা নিশ্চয়ই, সে যেহেতু এখান থেকে ওখানটায় গিয়েছে, নিশ্চয়ই এর উপরে কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। ফোর্স অ্যাপ্লাই না করলে তো ভ্যালোসিটি ইনক্রিজ করার কথা না, তাই না? তাহলে ফোর্স আমরা সাধারণত ইঞ্জিন দিয়ে ইনক্রিজ করতে পারি, আমরা হাত দিয়ে ঠেলে ইনক্রিজ করতে পারি। সো ফোর্স আমরা যে কোনোভাবেই অ্যাপ্লাই করতে পারি, কারণ একটা পুশিং যে কোনোভাবেই অ্যাপ্লাই করা পসিবল। তাহলে এ যে এ থেকে বিতে গেল, নিশ্চয়ই এখানটায় একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। কার উপরে? এই এর উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। ধরলাম যে এর উপরে এফ ফোর্স অ্যাপ্লাই করার কারণেই সে এ থেকে বি পজিশনে কি করে যায়। ধর যে আগে স্টেশনারি ছিল, এটাও মনে রাখতে পারো যে ইউ ইকুয়ালস 0 হতে পারে, কোনো সমস্যা না, বা ইউ ইকুয়ালস 1 মিটার পার সেকেন্ড। তারপরেও ফোর্স অ্যাপ্লাই করলাম, তারপরেও তো তার কি ভ্যালোসিটি ইনক্রিজ করবে। তো ফাইনাল ভ্যালোসিটিটা অবশ্যই ইনিশিয়াল ভ্যালোসিটির চাইতে বেশি হবে। আর এখানটায় কত টাইম লাগলো এ থেকে বিতে যেতে? এ থেকে বিতে যেতে টি টাইম লেগেছে। তাহলে এখন আমাদের ইনিশিয়াল ভ্যালোসিটি ইউ আর ম্যাস হচ্ছে এম, আর আমরা জানি মোমেন্টাম হচ্ছে এম ইন্টু ভি। তাহলে এখানে দুইটা ভ্যালোসিটি আছে, দুইটা ভ্যালোসিটির জন্য দুইটা মোমেন্টামও পাবো। সো আমরা একটু মোমেন্টামগুলো বের করে নিই। ইনিশিয়াল মোমেন্টামটা কত হবে? এম ইন্টু ইউ, এম ইউ। আর ফাইনাল মোমেন্টামটা কত হবে? মোমেন্টাম কি? ম্যাস ইন্টু ভ্যালোসিটি। তাহলে ম্যাস ইন্টু ইনিশিয়াল ভ্যালোসিটি। আর ফাইনাল মোমেন্টাম কি হবে? ফাইনাল মোমেন্টাম হবে ম্যাস ইন্টু ফাইনাল ভ্যালোসিটি। আর ম্যাস তো তোমাদের সেমই থাকে, তোমরা আর্থে থাকো, তোমাদের ম্যাস যা, মুনে গেলেও ম্যাস তা, ইভেন মার্স জুপিটারে যদি তোমরা যাও তারপরও ম্যাস একই থাকবে। তাহলে কোনো অবজেক্টের ম্যাস চেঞ্জ হয় না, এতটুকুই আমরা জানি। কিন্তু ইন্টারমিডিয়েটে উঠলে তোমরা দেখবা যে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি, ম্যাসও চেঞ্জ হয়ে যায়, সব কিছু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো এখন পর্যন্ত আমরা শিখি এটাই যে ম্যাস চেঞ্জেবল না, ম্যাসকে চেঞ্জ করা যাবে না, ম্যাস কনস্ট্যান্ট থাকবে। তাহলে এই যে ইনিশিয়াল মোমেন্টাম পেলাম, ফাইনাল মোমেন্টাম পাইলাম, তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম তো পাবো, তাই না? চেঞ্জ ইন মোমেন্টাম কত? চেঞ্জ ইন মোমেন্টাম মানে মোমেন্টাম কতটুকু বেড়েছে বা কতটুকু কমেছে সেটা। তো এখানে তো ফাইনাল ভ্যালোসিটি বেশি আমরা ধরেছি ভি ইজ গ্রেটার দেন ইউ, তার মানে ফাইনাল ভ্যালোসিটি যেহেতু বেশি, ফাইনাল মোমেন্টামও বেশি হবে। তো সেই ক্ষেত্রে চেঞ্জ ইন মোমেন্টাম এখানটায় আমাদের হবে, একটু জায়গা নিয়ে নিলাম এখানটায়, এটা হবে এম ভি মাইনাস এম ইউ। তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম, তাহলে এই মোমেন্টামটা চেঞ্জ হচ্ছে কত সেকেন্ডে? টি সেকেন্ডে। একটু আগে আমরা দেখেছিলাম টি সেকেন্ডে
ভ্যালোসিটির চেঞ্জ ছিল ভি মাইনাস ইউ, তাহলে 1 সেকেন্ডে ভ্যালোসিটির চেঞ্জ সেটাকে ভি মাইনাস ইউ বাই টি বলেছে। আর 1 সেকেন্ডের চেঞ্জটাকে আমরা কি বলেছি? রেট। 1 সেকেন্ডের যে কোনো চেঞ্জকে আমরা কি বলতে পারবো? রেট বলতে পারবো। তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম এটা হচ্ছে টি সেকেন্ডের চেঞ্জ, তাহলে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম কী হবে? এটাকে টি দিয়ে ডিভাইড করলে যা হবে, ভ্যালোসিটির চেঞ্জকে টি দিয়ে ডিভাইড করলে যদি আমরা রেট অফ চেঞ্জ ইন ভ্যালোসিটি পাই, তাহলে মোমেন্টামকে টি দিয়ে ডিভাইড করলে আমরা রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম পাবো। তাহলে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম কত হবে? এম ভি মাইনাস এম ইউ বাই টি। তাহলে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম আমরা পেয়ে গিয়েছি। তাহলে নিউটনের লগুলো মনে হয় তোমরা একবার দুবার হয়তো পড়েছো, তো নিউটনের লগুলো যদি পড়ে থাকো তাহলে তোমাদের সুবিধা হবে এখানটায়। তো আমি সেকেন্ড ল অফ নিউটনটা আমি একটু বলি। সেকেন্ড ল অফ নিউটনের সেকেন্ড লটা হচ্ছে কি, এটা আমাদের দরকার হবে। ফার্স্ট লটা একটু অ্যানালাইজ করার ব্যাপার, এই কারণে ওটা পরে বলবো। সেকেন্ড লটা হচ্ছে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম is proportional to applied forceের প্রপোর্শনাল হবে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম। তার মানে আমার রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম আমার অ্যাপ্লাইড ফোর্সের প্রপোর্শনাল হবে। একটু এইখানটায় দেখো, এখানটায় কত ফোর্স অ্যাপ্লাই করছিলাম? এফ ফোর্স অ্যাপ্লাই করেছিলাম। আর এখানটায় রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম কত? এম বি মাইনাস এম ইউ বাই টি। তাহলে এই অ্যাপ্লাইড ফোর্সটা অবশ্যই এই রেট অফ চেঞ্জ ইন মোমেন্টামের প্রপোর্শনাল হবে। তাহলে অ্যাকর্ডিং টু দিস সেকেন্ড ল অফ নিউটনের সেকেন্ড ল কি বলছে? রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম ইজ প্রপোর্শনাল টু অ্যাপ্লাইড ফোর্স। তাহলে আমরা বলতে পারি না অ্যাকর্ডিং টু দিস ল এই অ্যাপ্লাইড ফোর্স এফ ইজ প্রপোর্শনাল টু এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। তাহলে এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি এটা হচ্ছে কি? অ্যাপ্লাইড ফোর্স ইজ প্রপোর্শনাল টু রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম। এখন আমরা এই প্রপোর্শনাল সাইনটাকে রিপ্লেস করতে চাই, কি দিয়ে রিপ্লেস করতে চাই? ইকুয়াল দিয়ে। তাহলে আমরা যদি প্রপোর্শনাল সাইনটাকে ইকুয়াল দিয়ে রিপ্লেস করতে চাই, অন দ্যাট টাইম আমরা ইনস্টেড অফ প্রপোর্শনাল আমরা এখানটায় রিপ্লেস করছি এটাকে ইকুয়াল সাইন দিয়ে। তো তোমরা জানো প্রপোর্শনালিটিকে যদি ইকুয়ালিটি দিয়ে রিপ্লেস করি তখনই একটা আননোন কনস্ট্যান্ট নিয়ে আসতে হয়। সো সেই কনস্ট্যান্টটাকে আমরা কে ধরলাম, আর এইখানটায় যা আছে সেটা থাকলো। তাহলে এই কেটা আসার কারণ হচ্ছে আমরা এই যে প্রপোর্শনালিটিকে আমরা ইকুয়ালিটি দিয়ে রিপ্লেস করেছি। এখন এই রকমভাবে আছে আমাদের। সো এফ ইকুয়ালস কে, এই যে এম তো এখানটায় কমন যায়, তাই না? এম যদি কমন নিয়ে নিই তাহলে ভি মাইনাস ইউ বাই টি এটা থাকে। একটু আগে তোমরা কিন্তু দেখেছো যে এই ভি মাইনাস ইউ বাই টি এটা হচ্ছে রেট অফ ইনক্রিজ ইন ভ্যালোসিটি, যাকে আমরা এক্সিলারেশন বলছি। কাজেই এই ভি মাইনাস ইউ বাই টি এটাকে আমরা এ বা এক্সিলারেশন বলতে পারি। সো সেক্ষেত্রে এফ ইকুয়ালস কে এম এ এটা আমরা বলতে পারি। এখন চিন্তা করে দেখো যে আমরা এফ ইকুয়ালস কে এম এ পেয়েছি, এফ ইকুয়ালস এম এ কিন্তু পাইনি। এখন যদি আমরা চিন্তা করি যে এখানটায় সব কিছু ইউনিট, সো 1 নিউটন ফোর্সের যদি তোমরা 1 নিউটন ফোর্সের যদি তোমরা ডেফিনেশন জানতে তাহলে এটা বোঝা সহজ। সো 1 নিউটন ফোর্স কাকে বলে আমরা একটু দেখি। 1 নিউটন ফোর্স এটা একটু তোমরা জেনে নাও, জেনে নিলে তাহলে তোমাদের ওটা বোঝা সহজ হবে। তাহলে 1 নিউটন ফোর্স কি জিনিস সেটা আমরা একটু বুঝতে চাই। 1 নিউটন ফোর্স, ধরো যে এই 1 কেজি একটা অবজেক্ট আছে, 1 কেজি অবজেক্ট আছে, এর উপরে আমি কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করলাম। আমি কিন্তু বলতেছি না যে 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতেছি, আমি বলতেছি 1 কেজির একটা 1 কেজি ম্যাস আছে, এরকম একটা অবজেক্ট আমি নিয়েছি, এর উপরে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করেছি। এখন এই ফোর্সটা এই 1 কেজি ম্যাসের উপর অ্যাক্ট করার পরে যদি এর এক্সিলারেশন, এই বডিটার যেহেতু আমরা ফোর্স দিচ্ছি তার মানে কি ভ্যালোসিটি চেঞ্জ হচ্ছে, ভ্যালোসিটি চেঞ্জের রেটও তাহলে থাকতে পারে। আর ভ্যালোসিটি চেঞ্জের রেট থাকা মানে কি এক্সিলারেশন থাকা। তাহলে
1 কেজি একটা বডির উপরে কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করে যদি আমরা অ্যাক্সিলারেশনটা 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার পেয়ে যাই, ইফ অ্যাক্সিলারেশন বিকামস 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, দেন দ্য ফোর্স ইজ কল্ড 1 নিউটন। তাহলে ফোর্সের অ্যামাউন্টটা কী হবে? ফোর্সটা অবশ্যই কী হবে? 1 নিউটন হবে। কিন্তু প্রথমে কিন্তু বলি নাই যে ফোর্স 1 নিউটন, আমরা বলতেছি 1 কেজি ম্যাসের উপর যে অ্যামাউন্টের ফোর্স অ্যাপ্লাই করলে সেই ম্যাসটার এক্সিলারেশন 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যায়, সেই ফোর্সটাকে আমরা 1 নিউটন ফোর্স বলি। তাহলে 1 নিউটন ফোর্সের তাহলে ডেফিনেশন তোমাদের জানা হয়ে গেল। 1 নিউটন ফোর্সের ডেফিনেশন আমি আবার বলছি, দ্য ফোর্স for application of which acceleration of a 1 kg mass becomes, এটা তোমরা স্টেশনারি ম্যাস বলতে পারো, এটা স্টেশনারি ম্যাস 1 কেজি স্টেশনারি ম্যাস বলতে পারো, না বললেও সমস্যা নেই। বিকাম 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইজ কল্ড 1 নিউটন ফোর্স। তাহলে 1 নিউটন ফোর্সের ডেফিনেশন তোমরা শিখে গেলাম। তাহলে 1 নিউটন ফোর্সে সবাই কিন্তু ইউনিট। এখন আমরা এখানে বলতে পারি ইফ এ ইকুয়ালস 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার and m equals 1 kg, then f is equals 1 নিউটন, তাই না? তাহলে এটা 1 হলে এটাও 1 কেজি ম্যাসের উপর যতটুকু ফোর্স অ্যাপ্লাই করলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার এক্সিলারেশন প্রডিউস হয়, সেই ফোর্সটাকে 1 নিউটন বলে। তাহলে এটা 1 হলে এটাও 1 নিউটন। তাহলে আমরা এইখানটায় এই সবগুলো ভ্যালু যদি আমরা বসিয়ে দিই এখানটায়, তাহলে কি দেখা যায়? এখানে 1, এখানে কে, এখানে 1, এখানে 1, তারপর কে ইকুয়ালস 1 পাচ্ছে। আর কে যদি 1 হয় তাহলে এইখানটা একটা ইকুয়েশন সাইন দিয়ে রাখবো। এই কে এর ভ্যালু ইকুয়েশন 1-এ যদি বসাই, দেয়ারফর পুটিং কে ইকুয়ালস 1 ইন ইকুয়েশন 1, উই গেট এফ ইকুয়ালস এম এ। তাহলে এফ ইকুয়ালস এম এ আমরা প্রুভ করেছি, এবং এই প্রুফটা অনেক ইম্পর্টেন্ট। তোমরা এটা আগে তো খুব আসতো, এখন ক্রিয়েটিভ আসার পরে এটা এখন সেরকম আর আসে না, কিন্তু তোমাদের পড়ে ফেলা উচিত। কারণ এইটা পড়লে 1 নিউটন ফোর্সের ডেফিনেশন শিওর হয়ে যাওয়া যায়, এটা পড়লে মোমেন্টাম সম্পর্কে কনসেপশন পাওয়া যায়। সো এটা খুবই ইম্পর্টেন্ট, আমি রিকমেন্ড করি এটা তোমাদের পড়ে ফেলা উচিত। ঠিক আছে, এখন আমরা আরেকটা থিওরেমে যাব। ঠিক আছে, ওই থিওরেমে গিয়ে আমরা একটু দেখি যে আসলে নেক্সট থিওরেম যেটা হচ্ছে ডিডিউস ফার্স্ট ল অফ নিউটন ফ্রম সেকেন্ড ল। সো ডিডিউস অর ডিটারমাইন, তো এইটা একটু ইম্পর্টেন্ট জিনিস। এটা কিন্তু আসে 2 মার্কে আসে, 3 মার্কেও আসে। সো ডিডিউস ফার্স্ট ল অফ নিউটন from second law. So এই যে ফার্স্ট ল অ্যান্ড সেকেন্ড ল, ঠিক আছে, দুইটাই যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা সেকেন্ড ল থেকে ফার্স্ট ল ডিডিউস করতে পারবো না। তাহলে ফার্স্ট লটা আমরা একটু দেখে নিই, নিউটন তার ফার্স্ট লয়ে কী বলেছে। সো নিউটনের ফার্স্ট ল আমি জাস্ট একটু বোঝানোর চেষ্টা করছি। নিউটনস ফার্স্ট ল, এই ফার্স্ট লটা একটু দেখো কি বলেছে নিউটন। তো নিউটন বলেছে কোনো একটা অবজেক্ট যদি রেস্টে থাকে, ধরো যে এইটা একটা অবজেক্ট, এটা রেস্টে আছে। সো উনি বলেছেন যে এই অবজেক্টটা রেস্টে আছে, ইট উইল রিমেইন ইন রেস্ট। সো যে রেস্টে আছে উইল অলওয়েজ রিমেইন ইন রেস্ট। সে নড়াচড়া করবে না, যেভাবে আছে সেভাবেই থাকবে। আবার উনি বলেছেন যে মোশনে আছে। সো এই অবজেক্টটাকে আমি ধরলাম যে মোশনে আছে,
উনি বলছেন যে যে অবজেক্টটা রেস্টে আছে সে সবসময় রেস্টেই থাকবে, আর যে মোশনে আছে উইল অলওয়েজ মুভ with uniform velocity on a straight line তার মানে এই যে অবজেক্টটা মোশনে আছে, ধরো যে এই হচ্ছে একটা স্ট্রেট লাইন মোশনে আছে, দ্যাট ইজ তার ভ্যালোসিটি ধরলাম 1 মিটার পার সেকেন্ড। সো ইউনিফর্ম ভ্যালোসিটি বলতে আমরা কি বুঝি, যে ভ্যালোসিটিটা চেঞ্জ হবে না। ইউনিফর্ম ভ্যালোসিটি মানে কি, আনচেঞ্জেবল ভ্যালোসিটি। সো এই আনচেঞ্জেবল ভ্যালোসিটি তার ভেতরে আছে, দ্যাট ইজ কোনো অবজেক্ট যদি রেস্টে থাকে সে অলওয়েজ রেস্টে থাকবে, তাকে মোশনে আনা যাবে না। আবার কোনো অবজেক্ট যদি মোশনে থাকে তাহলে সে এই যে ভ্যালোসিটি নিয়ে সে মুভ করছে বা মোশনে আছে যে ভ্যালোসিটি নিয়ে, সেই ভ্যালোসিটি নিয়েই সে একটা স্ট্রেইট লাইনে চলতে থাকবে। সে কিন্তু সার্কুলার ওয়েতে ট্রাভেল করবে না, সে কি একটা স্ট্রেইট লাইনে চলতেই থাকবে আজীবন চলবে সে। এখন উনি শেষে একটা কথা বলেছেন, এই দুইটা ফেনোমেনা তখনই হবে ইফ এক্সটার্নাল ফোর্স ইজ নট অ্যাপ্লাইড। তাহলে এই দুইটা ফেনোমেনা তখন পর্যন্ত ট্রু যদি কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা না হয়। এখন তোমরা চিন্তা করতে পারো, স্যার একটা মার্বেল দিলাম, ঠিক আছে, গড়িয়ে দিলাম, সেটা তো থেমে গেল। তো আমি বলবো যে সেটা থামতো না যদি না এয়ার রেসিস্ট্যান্স থাকতো, এয়ার সেটাকে থামিয়ে দিচ্ছে, বা ফ্লোরের যে ফ্রিকশন সেটা থামিয়ে দিচ্ছে। তো তোমাকে সেরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে যেই জায়গায় কোনো এয়ার ফ্রিকশনও থাকবে না। ইভেন যে ফ্লোরে তুমি কোনো একটা অবজেক্টকে মোশন দিচ্ছ বা মুভ করানোর চেষ্টা করতেছো, সেই ফ্লোরেরও ফ্রিকশন যাতে একেবারে মিনিমাম, দ্যাট ইজ জিরো হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে যদি সেই রকম এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারি, তাহলে কোনো একটা অবজেক্টকে রেস্টে রাখলে সে সবসময় রেস্টেই থাকবে, সে কোনো ধরনের মুভমেন্ট বা মোশন তার ভিতরে দেখা যাবে না। আর কোনো একটা অবজেক্ট যদি মোশনেই থাকে, অন দ্যাট টাইম সে তার ইউনিফর্ম, সে তার যে ভ্যালোসিটি আছে সেই একই ভ্যালোসিটি, দ্যাট ইজ ইউনিফর্ম ভ্যালোসিটি নিয়ে সে স্ট্রেইট লাইনে চলতে থাকবে ইফ এক্সটার্নাল ফোর্স ইজ নট অ্যাপ্লাইড, যদি বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই করা না হয়। এখন এটা থেমে আছে, তুমি গিয়ে একটা এখানটায় ফোর্স অ্যাপ্লাই করলা বা টোকা দিলা, তাহলে সে কি আর রেস্টে থাকবে? সে তো আর রেস্টে থাকবে না। সো এক্সটার্নাল ফোর্স যদি অ্যাপ্লাই করা না হয় তাহলে যে অবজেক্টটা রেস্টে আছে সে অলওয়েজ রেস্টে থাকবে, আর যে অবজেক্টটা মোশনে আছে সে অলওয়েজ ইউনিফর্ম ভ্যালোসিটি নিয়ে স্ট্রেইট লাইনে চলতে থাকবে যদি না কোনো এক্সটার্নাল ফোর্স আমরা অ্যাপ্লাই করি তাদের উপরে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট ল। আর সেকেন্ড ল আমরা কি দেখলাম? সেকেন্ড ল তোমরা অলরেডি বুঝেছো। সো নিউটনস সেকেন্ড ল আমি আর একটু দেখাই দিই। নিউটনস সেকেন্ড ল, সো নিউটনসের সেকেন্ড ল যেটা বলেছে সেটা হচ্ছে ফোর্স ইজ প্রপোর্শনাল টু রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম। ফোর্স হচ্ছে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টামের কি প্রপোর্শনাল। তাহলে এই ফোর্স ইজ প্রপোর্শনাল টু রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম, সেটা আমরা এইখানটায় বুঝতে পারি যে এটা হচ্ছে সেকেন্ড ল। সো এইখান থেকে আমরা এটা আসছি এফ ইকুয়ালস এম এ। তো সেকেন্ড ল হিসাবে কেউ যদি এফ ইকুয়ালস এম এ বলে সেও ট্রু, কারণ আমরা এটা প্রুভ করে দিয়েছি, এখান থেকেই কিন্তু এইখানটায় এসছি, ঠিক আছে। তাহলে নিউটন সেকেন্ড ল আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে নিউটন সেকেন্ড ল ইকুয়েশন দিয়ে এক্সপ্রেস করো, তখন তোমাকে অবশ্যই বলতে হবে এফ ইকুয়ালস এম এ। তাহলে এফ ইকুয়ালস এম এ হচ্ছে নিউটনস সেকেন্ড ল। আর এটা এসছে কোথা থেকে? এফ ইজ প্রপোর্শনাল টু, দ্যাট ইজ ফোর্স, মানে অ্যাপ্লাইড ফোর্স is proportional to rate of change in momentum. Applied force is proportional to rate of change in momentum. এটাই হচ্ছে নিউটনের সেকেন্ড ল। তাহলে এই নিউটনের সেকেন্ড ল থেকে আমরা কি প্রুভ করতে চাই? নিউটনের ফার্স্ট লতে আসতে চাই। সো আমি এইটুক জায়গাতেই করে দিচ্ছি, তোমরা একটু বুঝে নিও, কারণ এটা ছোট জিনিস, অত কষ্ট হবে না আমাদের। তাহলে আমরা এফ ইকুয়ালস এম এ, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ল। ওরা বলছে যে ফার্স্ট লকে নিয়ে আসতে হবে সেকেন্ড ল থেকে। তাহলে আমরা ফার্স্ট লকে ডেরাইভ করতে চাই, সেকেন্ড ল লিখি। উই নো এফ ইকুয়ালস এম এ, এটাই হচ্ছে আমার সেকেন্ড ল। সো এর ভ্যালু কি? এর ভ্যালু আমরা আগেই প্রুভ করেছি,
ভি মাইনাস ইউ বাই টি, আশা করি মনে আছে। এটা হচ্ছে চেঞ্জ ইন ভ্যালোসিটি। চেঞ্জ ইন ভ্যালোসিটিকে টাইম দিয়ে ডিভাইড করলাম, মানে কি রেট অফ চেঞ্জ ইন ভ্যালোসিটি। তাহলে ভি মাইনাস ইউ বাই টি এটা হচ্ছে রেট অফ চেঞ্জ ইন ভ্যালোসিটি, যেটাকে আমরা অ্যাক্সিলারেশন বলি। তাহলে এর জায়গায় আমি ভি মাইনাস ইউ বাই টি এটা আমি বসিয়ে দিচ্ছি। তাহলে আমি কি পাচ্ছি এখানটায়, আমি যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে এফ টি ইকুয়ালস কী পাবো, এফ টি ইকুয়ালস এম ভি মাইনাস ইউ, এটাই পাবো। এখন উনি কি বলেছিলেন যে ফোর্স যদি না দিই, এক্সটার্নাল ফোর্স, এটা কি এক্সটার্নাল ফোর্স, এক্সটার্নাল ফোর্স যদি না দিই তাহলে রেস্টে থাকা অবজেক্ট সবসময় রেস্টে থাকবে, আর মোশনে থাকা অবজেক্ট স্ট্রেট লাইনে ইউনিফর্ম মোশন নিয়ে চলতে থাকবে। তাহলে এই ফোর্স যদি আমরা জিরো ধরি তাহলে জিরো ইন্টু টি, আর এখানটায় কি এম ভি মাইনাস এম ইউ, তাহলে এখানে তো জিরোই আসবো। জিরো ইকুয়ালস কি এম ভি মাইনাস এম ইউ, আর এম ইউ ইজ ইকুয়ালস এম ভি। সো এম এম কেটে দিলে ইউ ইকুয়ালস ভি আসে। দ্যাট ইজ এইখানটায় তোমরা যদি যাও, যে অবজেক্টটা মোশনে ছিল সে ইউনিফর্ম ভ্যালোসিটি নিয়ে চলছিল, তার মানে কি তার ইনিশিয়াল ভ্যালোসিটি অ্যান্ড ফাইনাল ভ্যালোসিটি সেম। ইনিশিয়াল ভ্যালোসিটি অ্যান্ড ফাইনাল ভ্যালোসিটি মানে কি ইনিশিয়াল ভ্যালোসিটি অ্যান্ড যে কোনো টাইমের ভ্যালোসিটি সেম। যে ইউনিফর্ম ভ্যালোসিটি নিয়ে চলে তার ইনিশিয়াল ভ্যালোসিটি যদি 1 মিটার পার সেকেন্ড হয়, 2 সেকেন্ড পরেও 1 মিটার পার সেকেন্ড, 100 সেকেন্ড পরেও 1 মিটার পার সেকেন্ড, 1000 সেকেন্ড পরেও তার ভ্যালোসিটি 1 মিটার পার সেকেন্ড, তার মানে ভ্যালোসিটি কনস্ট্যান্ট আছে, ভ্যালোসিটি চেঞ্জ হবে না। তো সেক্ষেত্রে ইনিশিয়াল ভ্যালোসিটি ইকুয়ালস ফাইনাল ভ্যালোসিটি হলো, দ্যাট ইজ এটা হচ্ছে নিউটনের কি একেবারে ফার্স্ট ল যেটা, সেটা ইন্ডিকেট করছে যে ভ্যালোসিটির চেঞ্জ হচ্ছে না, ভ্যালোসিটিটা ইউনিফর্ম থাকছে। দ্যাট ইজ এখানে যে রেস্টে আছে তার কোনো ভ্যালোসিটি নাই, তাও ইনিশিয়াল ভ্যালোসিটি জিরো হলে কি ফাইনাল ভ্যালোসিটিও এখানটায় জিরো হবে। তাহলে ইউ ইকুয়ালস ভি প্রুভ করা মানেই আমার যে ভ্যালোসিটিতে আছি আমি সেই ভ্যালোসিটিতেই থাকবো, এটাই হচ্ছে নিউটনের সেকেন্ড ল। যে ভ্যালোসিটিতে আছে আমি সেই ভ্যালোসিটি নিয়েই যদি থাকি, তাহলে জিরো ভ্যালোসিটি নিয়ে থাকা মানে রেস্টে থাকা, তো আমি জিরো ভ্যালোসিটি নিয়েই থাকবো। আর আমি একটা ভ্যালোসিটি নিয়ে আছে, দ্যাট ইজ 1 মিটার পার সেকেন্ড ভ্যালোসিটি নিয়ে আছি, তো আমি ওটা নিয়েই থাকবো, তার মানে কি আমি ইউনিফর্ম ভ্যালোসিটি নিয়ে চলতে থাকবো। তাহলে ইউ ইকুয়ালস ভি প্রুভ করাটাই হচ্ছে নিউটনের ফার্স্ট ল প্রুভ করা। এটা আমরা সেকেন্ড ল থেকে ফার্স্ট ল ডিডাকশন করছি, তো ডিডিউস করেছি। সো এটা কিন্তু ইম্পর্টেন্ট, সো তোমরা এটা খুব ভালো মতো দেখে নাও। তারপরে আমাকে দুইটা প্রুফ লিখে দেবা, একটা হচ্ছে এফ ইকুয়ালস এম এর প্রুফ, আর সেকেন্ড কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে এই নিউটনের সেকেন্ড ল থেকে ফার্স্ট লকে ডিডিউস করা। দুটাই ফ্রেশলি লিখে দাও, তারপরে আমি পরে নোটস সেন্ড করবো।